অর্থাৎ আমরা জিগজ্যাগ করে এই যে অংশগুলা দেখতেছি, যেটা ফেব্রিকের ফেসের দিকে দেখা যায় সেটা হচ্ছে আন্ডারল্যাপ। আর ওভারল্যাপ হচ্ছে নিডিলের হুকের দিকে। এই যে কার্ভেচারটুকু আছে হুকের দিকে সুতা যখন ফিট হয় তখন হচ্ছে ওভারল্যাপ তৈরি হয়। তো আমরা এই ফিগারের মধ্যে যদি এই এই ভিডিওটার মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে গাইড গুলা যখন সুতাটাকে এই হুক সাইডের দিকে ফিট করে ওভারল্যাপ তৈরি হয়। ওভারল্যাপ তৈরি হওয়ার পরে গাইড গুলো আবার তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করে আন্ডারল্যাপ তৈরি করে। জিনিসটাকে আহ এইভাবে ডিফাইন করা যায়। যদি আমরা এই নিডিলটাকে এরকম একটা নিডিল পয়েন্ট দিই, আর এই গাইডটাকে এরকম একটা আহ, এটার যে ট্রাভেলিং পাথটাকে এইভাবে করি, তাহলে নিডিলটা প্রথমে এইভাবে যাবে মেশিনের সামনে থেকে পিছনে, দ্যাট ইজ এদিক থেকে এইদিকে যাবে। দেন হচ্ছে হুকের দিকে সুতাটাকে ফিট করলো। এই ফিডিং এর কারণে ওভারল্যাপ তৈরি হয়। দেন আবার সে ব্যাক করে। ব্যাক করার পরে যখনই ব্যাক করে তখনই এই নিডিলটা উপর থেকে নিচে নেমে যায়, এবং আমাদের একটা লুপের ভিতর দিয়ে আরেকটা লুপ ইন্টারলুপিং হয়ে যায়। দ্যাট মিনস আমাদের লুপ ফরমেশন স্টেজটা ওকে হয়ে যায়। অ্যাজ সুন এজ আমাদের লুপটা তৈরি হয়ে যায়, তখন এই গাইডগুলো তাদের রিলেটিভ পজিশন, তাদের যে পারস্পরিক অবস্থান আছে সে এই দিকে আসে, অথবা বিপরীত দিকে যেতে পারে। যাওয়া আসাটা নির্ভর করতেছে আমাদের প্যাটার্ন ড্রামের উপরে যে লিঙ্ক আছে, যেটাকে ডিজাইনিং এলিমেন্টস বলি, সেটার উপরে। সুতরাং আমরা দেখতেছি যে একটা নিডলের চারপাশে গাইড গুলো এইভাবে চারদিকে ভ্রমণ করতে পারে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ট্রাভেল করতে পারে। যখন সে সামনে থেকে পিছনে যায়, এই মোশনটাকে আমরা বলি সুইঙ্গিং, ফরওয়ার্ড সুইঙ্গিং। আবার যখন ডানে বামে যায় এটাকে বলি আমরা শগিং, শগিং, শগিং। আবার যখন মেশিনের পিছন থেকে সামনের দিকে আসে, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড সুইং, বিএস দিলাম সংক্ষেপে বোঝার জন্য, ব্যাকওয়ার্ড সুইং। আবার ব্যাকওয়ার্ড সুইং হয়ে গিয়ে যখন সে আবার এদিকে ক্রস করে অথবা অন্যদিকেও যেতে পারে, তখন এটা হচ্ছে শগিং। তাহলে আমরা দেখতেছি দুই ধরনের সুইঙ্গিং আছে, দুই ধরনের শগিং আছে। পেছনের দিকে যে শগিংটা হয়, এই শগিং এর কারণে আমাদের ওভারল্যাপ তৈরি হয়, দ্যাট ইজ এই অংশটা তৈরি হয়, এই অংশটা। আর এই শগিংটা যেটা মেশিনের সামনের দিকে হয়, এই অংশটা, এটার কারণে যে শগিংটা হয় সেটার কারণে আমাদের আন্ডারলেপ তৈরি হয়, ইউ। যেমন আন্ডারলেপটা হচ্ছে এখানে আমার, এই যে দুটাকে যে কানেকশন করে এই হচ্ছে আন্ডারলেপ। দুটো ওভারল্যাপকে যে কানেক্ট করে সেটাই হচ্ছে আমাদের আন্ডারলেপ। ওভারল্যাপ আন্ডারল্যাপের যে কনসেপ্ট এবং সুইঙ্গিং শগিং আমি কিছুটা সংক্ষিপ্তভাবে এখানে দেওয়ার চেষ্টা করলাম। আমরা এবার ভিডিওটা পরিপূর্ণরূপে লক্ষ্য করি। গাইড গুলো পিছনে গেল। এখন একটু লক্ষ্য করো যে এই দুইটা গাইড তারা যেমন সামনে থেকে পিছনে যায়, ঠিক তেমনি তারা আবার ডানে বামে মুভমেন্ট করে। এই ডান বাম মুভমেন্টটাকেই শগিং বলে। এখন যদি আমরা লক্ষ্য করি, এই গাইড এবং এই গাইড যেই পজিশনে আছে, মেশিনের সামনে আসার পরে এরা আবার তাদের পারস্পরিক যে অবস্থান সেটা পরিবর্তন করতে পারে, একই জায়গায় থাকতে পারে ডিজাইন অনুযায়ী। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এই মেশিনের সামনের দিকে গাইড গুলা যদি পজিশন চেঞ্জ করলেই সেটা হচ্ছে আন্ডারল্যাপ। তাহলে এখনো চেঞ্জ হয় নাই। আমরা এইখানে এখন লক্ষ্য করব মেশিনের সামনে কিন্তু গাইড গুলো আছে, এই যে চেঞ্জ করতেছে। এই গাইডটা ডান দিক থেকে বাম দিকে আসতেছে, এই প্রথম যে গাইডটা ফ্রন্ট, ফ্রন্টের দিকে ফ্রন্ট গাইড বার চেঞ্জ করছে। তোমরা কি লক্ষ্য করতেছো? দেখো চেঞ্জ করছে। হ্যাঁ, অর্থাৎ আন্ডারল্যাপ হয়েছে। আবার পিছনে যাওয়ার পর আমরা দেখবো যে এই দুইটা গাইড তাদের পজিশন চেঞ্জ করে, দ্যাট ইজ ওভারল্যাপ শক। এই যে এই গাইডটা আরো বাম দিকে আসতেছে, এই যে বাম দিকে আসলো, আসার পরে ওভারল্যাপ হয়ে গেছে, এটা আবার ডানে গেছে, এটা বাম দিকে আসছে। অর্থাৎ আমাদের এই গাইডগুলা তাদের পারস্পরিক অবস্থান দুইটা দুইটার অপোজিটলি কাজ করে। So, এখানে যে দুইটা ওভারল্যাপের সাথে যে হচ্ছে একসাথে মিল হয়েছে, এটাকে আন্ডারল্যাপ তৈরি করছে আলটিমেটলি। হ্যাঁ, এখানে এই গাইডের জন্য এখানে মূলত এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে একটা গাইড বারের স্ট্রাকচার, সিঙ্গেল গাইড বার স্ট্রাকচার। কিন্তু আমরা ফিগারের মধ্যে দেখতেছি, এই ভিডিওর মধ্যে দেখতেছি দুইটা গাইড বার। দুইটা গাইড বারের স্ট্রাকচার এটা নয়, এটা জাস্ট একটা গাইড বারের স্ট্রাকচার। বোঝার সুবিধার্থে একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা ফ্রন্টের স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, হ্যাঁ, হুবহু যে এটাই ফেব্রিক এরকম না, এটা একটা মানে নমিনাল একটা ইয়া দেওয়া হয়েছে বোঝার জন্য। হুম। দেখো নিডিলটা উপরে উঠতেছে, নিডিলগুলো আমাদের ওয়ার্ক মিটিং এ নিডিলগুলো ইউনাইটেডলি কাজ করে, যেখানে ওয়েব মিটিং এ হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করে। এই যে গাইডগুলো পিছনে যাচ্ছে,
পিছনে যাওয়ার পর দেখো যে এইটা আরো ডান দিকে সরে গেছে, এইটা বাম দিকে আসছে, তাদের অবস্থান চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে ওভারল্যাপ হয়ে গেছে অলরেডি। তারা এই নিডল গুলোর মধ্যে এরকম হুকের দিকে সুতা জড়ায় দিছে, দ্যাট ইজ ওভারল্যাপ ফর্ম হয়ে গেছে। এখন তারা রিটার্ন সুইং করতেছে, অর্থাৎ মেশিনের ফ্রন্টের দিকে আসতেছে, ফ্রন্টের দিকে আসলো, আসার পরে এখনো কিন্তু তারা আন্ডারল্যাপ করবে না। যখন নিডলটা লুপ তৈরি করবে, তৈরি শেষ হয়ে যাবে, তখন হচ্ছে তারা তাদের পজিশনটা চেঞ্জ করবে। তাহলে এই যে লুপ হয়ে গেল, বাস এখন তারা তাদের পজিশন গুলো আবার চেঞ্জ করবে। তাহলে এই অংশটা যদি দেখি, এখানে এটা সামনের দিকে এসে তাদের পজিশন চেঞ্জ করতেছে। এই যে এইটা এখন ডান থেকে বাম দিকে আসতেছে, এটা যদি লক্ষ্য করো, ফ্রন্ট গাইড বার। এই যে, কি বোঝা যায়? তাহলে একটা গাইড বার মানে কত কমপ্লেক্সলি তার হচ্ছে মুভমেন্টটা সে এখানে দেয়, যে সে সামনে থেকে পিছনে যায়, এট দ্য সেম টাইম ডান বামে মুভমেন্ট করে। এই দুইটা মোশনকে সুইঙ্গিং এবং শগিং বলে। আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করব। যে কিভাবে আসলে যেটা হচ্ছে আমি বলবো যে ওয়ার্ড নিটিং এর হার্ট অফ ওয়ার্ড নিটিং। আমরা যদি ওয়ার্ড নিটিং বুঝতে চাই, তাহলে আমাদের সুইঙ্গিং শগিংটা একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা প্যাটার্নিং মেকানিজমটা প্লাস হচ্ছে কিভাবে তারা ফ্যাব্রিক তৈরি করে সেটা আমাদের সহজে বুঝে আসবে। ওকে, ওয়ার্ড নিটিং এবং ওয়েব নিটিং এর মধ্যে যে পার্থক্য আছে অলরেডি তোমরা পার্ট এতে এটা পড়ে থাকবে। এখন আমরা কিছু জিনিস ভিজুয়ালাইজ করি। আগামীকাল যাদের ল্যাব হবে তাদের তাদের জন্য সহজ, আর যারা ম্যানেজমেন্টের আসো তাদের ল্যাবও এই সপ্তাহে হয়ে যাবে, তিনটা গ্রুপের। আমি জাস্ট আগে একটু কোরিলেট করতেছি, যাতে করে তোমাদের ল্যাব ক্লাসটার কিছুটা থিওরি এখান থেকে তোমরা ধারণা পেতে পারো। সো এই হচ্ছে একটা আমাদের ওয়ার্ড নিটিং মেশিন। এটা ফ্রন্ট ভিউ। একদম নিচের দিকে যে আমরা একটা রোলার দেখতেছি, এটা হচ্ছে আমাদের ক্লথ রোলার। আর এগুলো হচ্ছে ব্যাচিং রোলার, ইউনিফর্ম টেনশনে যাতে ফেব্রিকটা লুক শেপ গুলা ঠিক থাকে, ইউনিফর্ম থাকে। এই জন্য বিভিন্ন ধরনের টাফটেড রোলারের মধ্য দিয়ে, সিরিজ অফ রোলার তিনটা বা চারটার মধ্য দিয়ে এটাকে পাস করে নিচের দিকে জড়ানো হচ্ছে। আর এই অংশটুকু হচ্ছে আমাদের নিটিং জোন, এই অংশটুকু। এটা পুরাটা মেশিন উইথ, এটা হচ্ছে আমাদের নিটিং জোন। এই অংশগুলো হচ্ছে নিটিং জোন, এই যে অংশটা। হুম, এগুলোর মধ্যেই মূলত কোর্সটা ডেভেলপ হয় এখানে। এই হচ্ছে নিটিং জোন, এই অংশগুলো। তো এখানে মূলত আমাদের নিডিল থাকে, সিঙ্কার থাকে, গাইড থাকে। হ্যাঁ, গাইড বারের সাথে গাইড থাকে। এবং মেশিনের ডানে অথবা বামে আমাদের লিঙ্ক গুলা থাকে একটা প্যাটার্ন ড্রামের মধ্যে। আর উপরের দিকে আমরা যেটা দেখতেছি, উপরের দিকে অনেকগুলো আমরা বিম দেখতেছি, কিন্তু আসলে অনেকগুলা বিম না। একই বিম শেফটের মধ্যে ছোট ছোট যতগুলা ফ্লাঞ্জ বিম থাকে সবগুলা মিলে হচ্ছে একটা বিম হয়। এই সবগুলা বিম কম্বাইন্ডলি আমাদের একটা ওয়ার্পের শিট দেয়। এখানে ওয়ার্পের শিট আমরা দেখতেছি একটা, কিন্তু আসলে এখানে দুইটা ওয়ার্পের শিট আছে। আমি যদি দেখাই দেই এখানে, এই হচ্ছে একটা ওয়ার্পের শিট, আর একটা আমাদের ঠিক এইটার নিচ দিকে আছে। হুম, নিচের দিকে আরেকটা আছে, দুইটা ওয়ার্পের শিট আছে, অর্থাৎ এখানে দুইটা ওয়ার্প বিম আছে। আমাদের ওয়ার্প বিম দুইটা হইলে গাইড বারও দুইটা হয়। এই জিনিসটাকে আরো একটু সহজভাবে করার জন্য একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, আমরা পরেরটাতে যাই। এখানে একটু লক্ষ্য করি, যদিও এখানে আমাদের ওয়ার্ড বিম একটা দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে, আসলে ওয়ার্ড বিম মিনিমাম হচ্ছে দুইটা লাগবে। আমরা যদি কমার্শিয়াল কোনো একটা ওয়ার্ড নিটেড ফ্যাব্রিক তৈরি করি, তাহলে মিনিমাম হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড বিম লাগবে। একটা ওয়ার্ড বিম দিয়ে ওয়ার্ড নিটেড ফ্যাব্রিক তৈরি হয়, বাট এই ফ্যাব্রিকটা হচ্ছে খুবই আনস্টেবল একটা ফ্যাব্রিক। কারণ একটা ওয়ার্ড বিম দিয়ে ফ্যাব্রিক তৈরি হলে এটাকে যদি ডানে আমরা টান দেই, তাহলে এটা ডান দিকেই বেঁকে যাবে, এইদিকে টান দিলে এইদিকে যাবে, অর্থাৎ এটার ডাইমেনশনাল স্টেবিলিটি নেই। এবং এটা দিয়ে আমরা কোনো টেকনিক্যাল কাজ আসলে করতে পারি না। হুম, যার কারণে একটা সিঙ্গেল গাইড বার দিয়ে ফেব্রিক তৈরি হয় না। বাট বোঝার সুবিধার্থে এখানে একটা গাইড বার দিয়ে বোঝানো হচ্ছে। যেমন এই এই ওয়ার্ড বিমটা হচ্ছে এই ওয়ার্ড বিম, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে টেনশন রেইল। এই হচ্ছে এই টেনশন রেইল, এই যে অংশটুকু আছে টেনশন রেইল, এটা স্লাইটলি টেনশন দেয় ওয়ার্পের শিটটাকে টেনশন রেইল। এরপর হচ্ছে ওয়ার্পের শিট হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ওয়ার্পের শিট, এই যে এই অংশটুকু ওয়ার্পের শিট। তাহলে ওয়ার্পের শিটটাকে রিপ্রেজেন্ট করছে আমাদের এইটুকু গাইড। এই অংশটা হচ্ছে গাইড, এই যে এখান থেকে শুরু করে এই যে কালো কালারের যে অংশটুকু, এই অংশটুকু আছে, এটা হচ্ছে গাইড। এই হচ্ছে আমাদের গাইড, এই অংশটুকু গাইড। আর এই অংশের মধ্যে একদম নিচের দিকে নিডিল আছে, নিডিল আছে। আর বাকি আমাদের এই যে ফ্যাব্রিকটা তৈরি হয়, এই হচ্ছে ফ্যাব্রিক তৈরি হয়। সো আমরা যদি ইয়ার্ন টু ফ্যাব্রিক পাথ দেখি, তাহলে এখানে আমাদের ওয়ার্ড বিম থাকে,
দেন হচ্ছে আমাদের এখানে টেনশন রেইল থাকে, কম থাকে। তারপরে যেগুলো মডার্ন মেশিন সেখানে ওয়ার্পের সুতা ছিঁড়ে গেলে ড্রপার থাকে অথবা সেন্সর থাকে, যাতে করে আমরা বুঝতে পারি যে সুতা ছিঁড়ে গেলে মেশিন স্টপ হয়ে যাবে। সো এই ধরনের কিছু এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট এই অংশের মধ্যে থাকতে পারে। দেন হচ্ছে নিচের দিকে আমাদের গাইড বার, মিনিমাম দুইটা গাইড বার থাকবে, একটা দিয়ে বোঝানো হয়েছে। দেন হচ্ছে আমাদের এখানে নিটিং জোন, যেখানে ফ্যাব্রিকটা ডেভেলপ হয়। এবং এরপরে হচ্ছে আমাদের ব্যাচিং রুলার, তারপরে হচ্ছে ওয়াইন্ডিং রুলার বা ক্লথ রুলার। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা আশা করি পেয়েছি যে আসলে কিভাবে জিনিসগুলো থাকে। এখানে আরো কিছু মেশিন আমরা দেখতেছি। এটা একটা ব্রেসেল মেশিন, যেখানে আমাদের কুরজার গেজের ফেব্রিক তৈরি হয়। ট্রিকো মেশিন, এই যে মেশিনের অংশগুলো দেখো। এখানে কয়টা ওয়ার্ক বিম আছে, একটু আওয়াজ দাও। চার চার আটটা আছে আসলে। দুইটা। কয়টা? দুইটা দুইটা। আচ্ছা, একজন বলছে দুইটা। হ্যাঁ, এখানে দুইটা একই বিম শ্যাফটের সাথে অনেকগুলা যখন যতগুলা বিম থাকে সবগুলা মিলে হচ্ছে একটা। মানে অনেকে প্রশ্ন করতে পারে যে কেন এখানে একটা। ধরা যাক এই মেশিনের গেজ হচ্ছে 28, মানে প্রতি ইঞ্চিতে 28টা নিল। আর মেশিনের উইথ হচ্ছে 90 ইঞ্চি। নর্মালি 80 থেকে 84 থেকে শুরু করে আরো বড় ধরনের হয়। তো আমরা 28কে যদি 30 ধরি আর এটাকে যদি 90 ধরি, 30 আর 90 27, 2700 সুতা যদি আমরা একটা বিমের মধ্যে ওয়ার্পিং করি, তাহলে আমাদের ক্রিল ক্যাপাসিটি লাগবে 2700। এটা কি আসলে সম্ভব? সম্ভব না। এই কারণে এটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিয়ে একটা ওয়ার্পিং এর মধ্যে নিয়ে হচ্ছে এইভাবে ফিট করা হয়। সো ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর সুবিধার্থে সহজে যাতে আমরা ম্যাটেরিয়ালটাকে ওয়ার্পিং করতে পারি, আবার এখানে ফিট করতে পারি, এটা একটা। এরপর হচ্ছে আমরা যখন 2700 সুতা একটা বিমের মধ্যে বসাবো, তখন এখানে সুতার টেনশন ইউনিফর্ম হবে না, কারণ পিল ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, যেটা অসম্ভব। সো আমরা ইউনিফর্ম টেনশন এবং ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর সুবিধার্থে ছোট ছোট বিম সেগমেন্টে এই 90 ইঞ্চিকে বা 84 ইঞ্চিকে চার ভাগ বা দুই ভাগে করবো। তাহলে 84-র দুই ভাগ হচ্ছে 42 ইঞ্চির ওয়ার্ড বিম নিতে পারি। আরো ছোট করলে 21 ইঞ্চি। তাহলে সর্বনিম্ন 21 ইঞ্চি থেকে 42 ইঞ্চি এরকম দুই সাইজের আমরা ওয়ার্ড বিম তৈরি করে ওয়ার্পিং করে এই বিম শেফটের মধ্যে প্রবেশ করাই। এবং এখান থেকে সুতাগুলোকে উইভিং এর মতো ওয়ার্পের শিট ডেভেলপ করে দেন হচ্ছে এগুলাকে আমরা গাইড বারের ছিদ্রের মধ্য দিয়ে নিয়ে হচ্ছে আমরা থ্রেডিং করি। হুম? তাহলে মেশিন সম্পর্কে আইডিয়া দেওয়া হলো এখানে, যে আসলে ট্রিকো মেশিনগুলো দেখতে কিরকম। অনেকে বলতে পারে যে উইভিং মেশিনের মতো। হ্যাঁ, উইভিং মেশিনের মতো, এটা ফ্ল্যাট। কিন্তু উইভিং মেশিনের বিম গুলা সাধারণত মেশিন বরাবর পিছনে থাকে। টেরি ফেব্রিকের ক্ষেত্রে জাস্ট দুইটা যদি ওয়ার বিম হয়, উপরে একটা থাকে নিচে একটা থাকে। টেরি ছাড়া বাকি অন্যান্য গুলার ক্ষেত্রে এটার সাথে আসলে ম্যাচিং নাই, সবগুলা বিম আমাদের উপরে থাকে। অনেক সময় আমরা কাপড়ের মধ্যে বিভিন্ন নকশা বা ডিজাইন করার জন্য এই বেস ফেব্রিকের জন্য বিম থাকে এবং পিছনের দিকে ক্রিল থাকে, যেগুলোর মধ্যে আমাদের চিজ প্যাকেজ থাকে। সো চিজ প্যাকেজ থেকে ডেকোরেটিভ ইয়ার্ন নিয়ে এটার মধ্যে ডিজাইন করা হয়। তো এটা হচ্ছে আমাদের অনেকটা জ্যাকার্ড প্রিন্সিপালের মতো, বা বিভিন্ন ধরনের মোটিভ বা ইয়ার ডিজাইনের জন্য আমরা পিছন থেকে বিমের সাথে ক্রিলও থাকতে পারে। ওকে, আমরা নেক্সটে যাই। আমাদের আজকের আলোচনার টপিক একটাই। এই গাইডগুলা তোমাদেরকে স্যার কালকে দেখাবে। আমরা প্যাটার্নিং মেকানিজমটা বুঝবো। তো এটা বোঝার জন্য আমাদের আরেকটা দেখায় যে আমাদের ইয়ার্ন টু ফেব্রিক পাথ, ফেব্রিকের যে শিট আছে, এই যে এরকম একটা বিম শেফট, দুইটা বিম শেফট, দুইটার থেকে সুতা আসবে। এই হচ্ছে আমাদের নিটিং জোন, এটা হচ্ছে ব্যাচিং রোলার, এবং এখানে হচ্ছে আমাদের প্রডিউস ফেব্রিকটা জমা হয়। আমরা ফ্লো পার্টটা একটু দেখি। দুইটাই লেট অফ হচ্ছে, মানে আনওয়াইন্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা কম। আমরা কম্বের কাজ জানি, যে কম্ব হচ্ছে সুতাগুলাকে সেপারেট রাখে, ফ্যাব্রিকের উইডটাকে কন্ট্রোল করে। কোনো একটা সুতা যদি ছিঁড়ে যায়, খুব সহজে আমরা সেটাকে আইডেন্টিফাই করে আহ, এটার মধ্যে নট দিতে পারি, আহ, ইত্যাদি। এছাড়া আমাদের এই কম্বের মধ্যে টেনশন রেইল আছে, এই যে একটা আমরা দেখতেছি টেনশন রেইল রোলারের মতো, যেটা একটু আগে দেখলাম। এটা টেনশন দেয় এবং গাইডিং করে। আমাদের এই অংশটা হচ্ছে মূল নিটিং জোন, সবাই লক্ষ্য করো, নিটিং জোন। এটা হচ্ছে মেশিনের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক বা রেয়ার সাইড। এখানে আমাদের একটা কম্পাউন্ড নিডল আছে, এই হচ্ছে কম্পাউন্ড নিডল। হুকটা মেশিনের পিছনে থাকে।
কম্পাউন্ড নিডল হলে এটার স্লাইডিং লেস বার হচ্ছে এই অংশটা, স্লাইডিং লেস বার, যেটা হচ্ছে হুকটাকে ক্লোজ করে। হ্যাঁ, নিডিল যখন নিচের দিকে নামে তখন স্লাইডিং লেস বারটা উপরে গিয়ে হুকটাকে ক্লোজ করে। সো নিডিল এবং স্লাইডিং লেস বার। আরেকটা হচ্ছে আমাদের ট্রিকো সিঙ্কার। এ হচ্ছে ট্রিকো সিঙ্কার। এটা অনেকটা আমাদের ওয়েব নিটিং এর হোল্ডিং ডাউন, নকিং ওভার সিঙ্কারের মতোই, বাট একটু পার্থক্য আছে, সামনের দিকে কানেক্টেড থাকে, পিছনেও কানেক্টেড থাকে। আহ, আর উপরের এই দুইটা অংশ হচ্ছে আমাদের গাইড বার। হ্যাঁ, গাইড বারের নিচের দিকে ছিদ্রের মধ্য দিয়ে সুতা প্রবেশ করানো থাকে। আর এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্কশিট। মূলত এই অংশটুকু আমাদের নিটিং জোন, যেখানে নিডিল উপরে উঠে যেখানে নিডিল উপরে উঠে নিচে নামে। স্লাইডিং লেজবার হচ্ছে উপরে উঠে হুকটাকে ক্লোজ করে, ট্রিকো সিঙ্কার সামনে যায় আবার পিছনে আসে। আর এই যে গাইড বার গুলো আছে তারা হচ্ছে এরকম 360 ডিগ্রি রোটেশন, সুইঙ্গিং শগিং নামক মুভমেন্ট দেয়। যে সুইঙ্গিং এবং শগিং হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়, সুইঙ্গিং এবং শগিং। ওকে, তাহলে এটা আরেকটু দেখে একটু আইডিয়া নেই, দেন হচ্ছে আমরা ওইটাতে যাচ্ছি। ওকে, আমরা আহ, এই এই টপিকটাই আমাদের আজকের আলোচনার বিষয়, সিঙ্গেল নিডল বার স্ট্রাকচার আর ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বার। অর্থাৎ যদি একটা নিডল বার থাকে সেক্ষেত্রে কিভাবে গাইড গুলা, যে একটা জটিল যে মুভমেন্ট আছে যেটা সুইঙ্গিং এবং শগিং নামে পরিচিত, তার মাধ্যমে কিভাবে একটা ওয়ার্পিটের স্ট্রাকচার তৈরি করে সেটা আমরা লক্ষ্য করবো। এই জন্য আমি একটু সামনের দিকে অ্যাডভান্স হয়ে একটা ভিডিও দেখাবো, দেন হচ্ছে আমরা মূল যে আলোচনার বিষয় সেখানে যাব। ওকে, তাহলে সবাই আমরা এটা একটু লক্ষ্য করি। এই অ্যানিমেশনটার মধ্যে আমরা একবারে মেশিনের ডানে অথবা বামে এই ধরনের একটা প্যাটার্ন কন্ট্রোল মেকানিজম থাকতে পারে। এই ধরনের প্যাটার্ন কন্ট্রোল মেকানিজম, এখানে আমাদের এরকম চেইন লিঙ্ক থাকতে পারে, লিঙ্ক যেটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিটিং এর একটা বেসিক এলিমেন্টস, লিঙ্ক থাকতে পারে, অথবা প্যাটার্ন হুইল থাকতে পারে, অথবা ইলেকট্রনিক গাইড বার কন্ট্রোল মেকানিজম যেখানে লিনিয়ার মোটর থাকে। সো তিন ধরনের আমাদের এই গাইডটাকে সগিং মোশন দেওয়ার জন্য তিন ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে থাকতে পারে। তিনটা অ্যারেঞ্জমেন্টের যে স্কোপ, মানে কোনটা কখন ব্যবহার হয়, সেটা আমি অফলাইন ক্লাসে বলবো। আপাতত আমরা লিঙ্ক সম্পর্কে, যেটা হচ্ছে একদম মোটামুটি ডিজাইন তৈরি করা যায়, লিঙ্ক নিয়ে আমি আলোচনা করব, যেটা আমাদের ওয়ার্ড মিটিং এর ডিজাইনিং এলিমেন্টস। এই লিঙ্ক গুলাই হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করে একটা চেইন তৈরি করে, এরকম একটা প্যাটার্ন ড্রাম, প্যাটার্ন শেপটের মধ্যে প্যাটার্ন ড্রাম, এই ড্রামের মধ্যে র্যাপিং করে এই চেনটাকে চেইনটাকে র্যাপিং করা হয়। র্যাপিং করলে এটাই মূলত আমাদের একটা শগিং মোশন ইম্পার্ট করে মেশিনের মধ্যে। আমরা পুরোটাই লক্ষ্য করি, ভিডিও আগে লক্ষ্য করি, এরপর আসতেছি। তাহলে প্যাটার্ন ড্রাম হচ্ছে এইভাবে আমাদের ঘুরবে, একটা ক্লক ওয়াইজ মুভমেন্ট ঘুরবে। আর প্রত্যেকটা প্যাটার্ন ড্রামের মধ্যে এই ধরনের লিঙ্ক থাকে। দেখো এই যে অংশটুকু লিঙ্ক, যেগুলা উঁচা নিচা থাকে একটু। তাহলে এটা হচ্ছে প্যাটার্ন ড্রাম, এটা হচ্ছে রিটার্নিং স্প্রিং, এই রিটার্নিং স্প্রিংটা। আর এগুলো হচ্ছে আমাদের গাইড, এই অংশগুলো হচ্ছে গাইড, গাইড বার। এই যে সাদা অংশটা দেখাচ্ছে গাইড বার। গাইড বারের নিচে 1 ইঞ্চির মধ্যে ইন্ডিভিজুয়াল গাইড ইউনিট থাকে, এটা হচ্ছে গাইড ইউনিট। আর নিচের দিকে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল থ্রেডটা, এখানে থ্রেডিং করা থাকে, ফিলামেন্ট গুলো থ্রেডিং করা থাকে। থ্রেডিং সবগুলা গাইডের মধ্যে থাকতে পারে, পুরো 2700 যে গাইড আছে ইন্ডিভিজুয়াল সেটার মধ্যে থাকতে পারে, অথবা একটাতে থাকবে একটাতে থাকবে না, সেটাও হতে পারে। যেমন আমরা যে মশারির কাপড় তৈরি করি সেটা একটু নেট নেটের মতো দেখাই। এই মশারির কাপড় আমরা ট্রিকো মেশিনে তৈরি করতে পারি, যেখানে একটা গাইডের মধ্যে সুতা থাকে আবার একটাতে থাকে না, একটাতে থাকে আবার একটাতে থাকে না, যার কারণে স্ট্রাকচারটা এরকম হয়। আবার যদি আমরা জানালার পর্দার কথা বলি, যেটা ইদানিং বাসা বাড়িতে ব্যবহার হয়, খুবই মিডিয়াম এবং এভারেজ কোস্টের, যেটা খুব সস্তা এবং অনেক ডিউরেবল, টেকসই হয়, মেনটেনেন্স খুব বেশি করতে হয় না। আহ, তো এইটা হচ্ছে আমাদের ফুললি থ্রেডেড গাইড বার, অর্থাৎ প্রত্যেকটা গাইডের মধ্যে সুতা যায়। তো আমি দুইটা ফেব্রিকের উদাহরণ বললাম, ধারণা দিলাম।
যে আসলে আমাদের এই গাইড বার গুলোর মধ্যে প্রত্যেকটাতে সুতা থাকতে পারে অথবা পার্শিয়ালি সুতা থ্রেডিং হতে পারে। তাহলে প্রথম এই অংশটুকু হচ্ছে প্যাটার্ন ড্রাম, যেটার বাইরের দিকে প্যাটার্ন চেইন থাকে, র্যাপিং করা থাকে। এই প্যাটার্ন চেইনের যে আউটার পেরিফেরি, বাইরের দিকের যে অংশ, সেটা উঁচা হয় নিচা হয়, মানে লিঙ্ক গুলা বিভিন্ন ডিজাইনের হয়। সেই লিঙ্ক সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, আজকে সেটা সম্ভব হবে না, কারণ অনেক বড় পরিসর এটার জন্য প্রয়োজন। আর এটা হচ্ছে আমাদের রিটার্নিং স্প্রিং। রিটার্নিং স্প্রিং গাইড বার গুলাকে টান টান করে ধরে রাখে। আর গাইড গাইড বারের সাথে, এই যে গাইড বারের সাথে প্যাটার্ন ড্রামের সংযোগটা হচ্ছে পুশ রডের সাহায্যে। পুশ রডের আহ এই এই অংশের মধ্যে একটা রোলার থাকে। রোলারটা আহ রোলারটা পুশ রডের সাথে এমন ভাবে কানেক্টেড থাকে যাতে করে একটা মেটাল সার্ফেসের মধ্যে, যে এটা এই অংশটাকে আমরা স্লাইডিং বার বলি, এই স্লাইডিং বারটা এইটার উপর দিয়ে আহ, পিচ্ছিল হয়ে আহ, ডানে বামে মুভমেন্ট করতে পারে বা সামনে পিছনে মুভমেন্ট করতে পারে। সুতরাং যখন এটাকে ফুললি সেট আপ করে দেওয়া হয় কাপড়ের ডিজাইন অনুযায়ী, তখন রিটার্নিং স্প্রিং এটাকে টান টান করে ধরে রাখে। আর প্যাটার্ন ড্রামটার যে প্যাটার্ন চেইন আছে ওইটার আউটার পেরিফেরিতে এটা কানেক্ট হয়ে থাকে। যখনই আমাদের লিঙ্কের, এই যে প্যাটার্ন ড্রামের বাইরের দিকে যে প্যাটার্ন চেইন থাকে বা লিঙ্ক থাকে, এই লিঙ্ক গুলার উচ্চতা যখনই বাড়ে, তখন এটা ধাক্কা দেয় পুশরডকে। পুশরডটা হচ্ছে গাইড বারটাকে ডানে ধাক্কা দেয়, ডান দিকে ধাক্কা দেয়, এদিকে। তখন রিটার্নিং স্প্রিং যদিও টান টান করে ধরে রাখে, কিন্তু সে আসলে প্যাটার্ন ড্রামের সাথে পেরে ওঠে না। অর্থাৎ এটা যদি অনেক রোবাস্ট, অনেক শক্তিশালী, যার কারণে এই রিটার্নিং স্প্রিংটার শক্তি নাই যে এটাকে ধরে রাখবে, এটা এদিকে চলে যায়। আবার যখনই প্যাটার্ন ড্রামের বাইরের দিকে যে প্যাটার্ন চেইনের উচ্চতা কমে যায়, তখনই এই রিটার্নিং স্প্রিং এর কারণে গাইড বারটা আবার বাম দিকে সরে যায়। অর্থাৎ আমাদের প্যাটার্ন ড্রাম এবং রিটার্নিং স্প্রিং, এই দুইটার কারণে গাইড বারটা ডানে এবং বামে মুভমেন্ট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই গাইড বার গুলো, এইখানে একটা শেফট দেখা যায়, এটার নাম হচ্ছে রকার শেফট। এই রকার শেফট হচ্ছে দোলনার মতো পার্শিয়ালি মুভমেন্ট। আচ্ছা, তোমরা আমার কথাগুলো কি শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কিন্তু জি স্যার। ক্লাসের যে কোনো সময় ফর্মের লিংক দিব, এবং এই ফর্মের লিংকে যারা জয়েন করবে, আইডি লিখবে এবং আনসারটা দিবে, তাদের অ্যাটেন্ডেন্সই শুধু কাউন্ট হবে, বাকিদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। তাদের ক্লাসে যদি জাস্ট জয়েন করে থাকো কিন্তু সেখানে তুমি অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স পাওয়ার সম্ভাবনা নাই। হুম। অনলাইন ক্লাস হচ্ছে বাধ্য হয়ে নিচ্ছি, কারণ যেহেতু অনেকগুলা ক্লাসের প্রয়োজন, আর রমজানে ক্লাস নেওয়া হয় নাই, মাঝখানে মাঝে মাঝে বিভিন্ন কারণে ক্লাস নেওয়া হয় নাই। সুতরাং এটাকে আহ, মানে অন্য খাতে প্রবাহিত না করি যে ক্লাসটা করলেই হইলো। হুম। অনেক কিছু বোঝার আছে, শেখার আছে। হুম। আচ্ছা, তাহলে আমরা এই এই গাইড বার সম্পর্কে যেটা বলতেছিলাম, যে এই গাইড বারটা এই রকার শেফটের সাথে এমন ভাবে কানেক্টেড থাকে যাতে করে সে এরকম একটা শেফটের মধ্যে, রকার রকার শেফট এইভাবে এভাবে কানেক্টেড থাকে। সে হচ্ছে এরকম ডানে বামে দোলনার মতো মুভমেন্ট দেয়, অর্থাৎ পার্শিয়াল রোটেশন করে। এট দা সেম টাইম এই শেপটাকে কেন্দ্র করে সে এইদিকে এদিকেও যেতে পারে। অর্থাৎ এমন একটা শেপ যেটার মধ্য দিয়ে সে দোলনার মতো সামনে যায় বা পিছনে আসে, আবার এট দা সেম টাইম শেপটা ডানেও মুভমেন্ট করে বামেও মুভমেন্ট করে। হ্যাঁ, এটা জটিল একটা মুভমেন্ট দেয়। দুটো জিনিস আমরা লক্ষ্য করব। তাহলে এখানে যেটা আমি বললাম, রিটার্নিং স্প্রিং শকিং মুভমেন্টটা দেয়, প্যাটার্ন ড্রাম শকিং মুভমেন্ট দেয়, রকার শেপ যেটার কারণে আমাদের সুইঙ্গিং মুভমেন্টটা হয়। এই রকার শেপটা হচ্ছে নিচের দিকে বিভিন্ন ধরনের লিভারের সাহায্যে কানেক্টেড থাকে। একদম মেশিনের নিচের দিকে আমাদের একটা ক্যাম শেপ থাকে। এই ক্যাম শেফটের মধ্যে এরকম ক্যাম থাকে, এসেন্ট্রিক ক্যাম থাকে। এই ক্যামের নোজটা যখন ধাক্কা দেয় এটাকে, তখন এটা এরকম পার্শিয়ালি মুভমেন্ট করে। অর্থাৎ আমাদের রকার শেফটের যে পার্শিয়াল দোলনার মতো একটা সুইঙ্গিং মুভমেন্ট দেয়, সুইং মুভমেন্ট দেয়, সেই সুইং মুভমেন্টটা ইম্পার্ট হয় মূলত মেশিনের নিচের দিকে একটা ক্যাম শেপ থাকে। এই ক্যাম শেপটের 360 ডিগ্রি রোটেশনে এই 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 রকার শেপটা হচ্ছে আমাদের ডানে বাম মুভমেন্ট দেয়। আবার নিডিল এইখান থেকে ক্যাম আছে, কিছু ক্যাম আছে নিডিলের জন্য, যার কারণে নিডিল উপরে নিচে ওঠানামা করে। কিছু ক্যাম আছে আবার আমাদের সিঙ্কার বারের জন্য, সিঙ্কারটা ডানে বামে মুভমেন্ট দেয়, সামনে পিছনে মুভমেন্ট দেয়। অর্থাৎ এই ক্যাম শেপ থেকে হচ্ছে মোটামুটি নিডিল, নিডিল বার, স্লাইডিং ল্যাচ বার, ট্রিকো সিঙ্কার বার, গাইড বার, সবগুলাই হচ্ছে আমাদের মুভমেন্ট পায়। তো এতগুলা যেহেতু ভারী জিনিস এই ক্যাম্প শেফটের স্যার, থেকে পাই। হুম। হ্যাঁ, বলো। রেটারিং স্প্রিং এর সাথে আর কে কে জানি স্যার হচ্ছে মোশন পায়?
কোনটার সাথে? রিটার্নিং স্প্রিং। জি স্যার, রিটার্নিং স্প্রিং হচ্ছে বলছিলেন না, ওই যে মুভ যে করে, একটা তো শগি মুভ, মানে আমাদের তো রিটার্নিং রেয়ার স্প্রিং হচ্ছে জাস্ট এখানে একটা হাইলি টেনশনের স্প্রিং থাকে, ওই স্প্রিং এর সাথে একটা ওয়্যার এখানে থাকে। সো যখনই এখানে লিঙ্কের উচ্চতা বাড়ে সে এটাকে ধাক্কা দেয়। রিটার্নিং স্প্রিং তখন এই প্যাটার্ন ড্রামের সাথে পারে না, কারণ এটা অনেক শক্তিশালী। হ্যাঁ, ওজন অনেক বেশি। ফলে রিটার্নিং স্প্রিংটা এখানে কি করে, টেনশন টান পড়ে, সে এইদিকে মুভমেন্ট দেয়। দ্যাট ইজ আমি এই যে এইদিকে দিলাম, মানে ওভারল্যাপ বা আন্ডারল্যাপ যে কোনো একটা হবে। হুম। নিডলের সামনে পিছনে যদি এই যে শকিংটা হয় তাহলে ওভারল্যাপ বা আন্ডারল্যাপ হয়। অ্যাট দ্য সেম টাইম যখন এটার উচ্চতা কমে যায়, উচ্চতা যদি কমে যায়, তাহলে রিটার্নিং স্প্রিং তো সবসময় টেনে ধরে আছে, তখন এটা কি হবে, গাইড বারটা ডানে যাবে না বামে যাবে? বামে যা মানে স্যার টেনে ধরে রাখলে। হ্যাঁ, বামে যাবে। তার মানে হচ্ছে এই গাইড বারটা ডানে এবং বামে যাওয়া নিয়ন্ত্রণ করতেছে কে? প্যাটার্ন ড্রাম এবং রিটার্নিং স্প্রিং। স্প্রিং। ওকে। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের এই এটা তো হচ্ছে গাইড, শগিং মুভমেন্ট না? হ্যাঁ এটা হচ্ছে শকিং মুভমেন্ট। আবার এই এখানে যে রকার শেপট আছে যেটা দোলনার মতো মুভমেন্ট দেয়, আমি দেখাবো, সেটার কারণে এটা আবার এইভাবে মুভমেন্ট দেয়, এইভাবে মুভমেন্ট, অর্থাৎ এটাকে সুইঙ্গিং বলে। এটা যদি নিডিল হয় তাহলে গাইড গুলা এইভাবে যায় আবার এইভাবে ব্যাক করে। শকিং তো আমি বললাম এটা। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের সুইঙ্গিং মুভমেন্টটা হয় রকার শেফটের কারণে। আর রকার শেফটটা মোশন পায় মেশিনের একদম নিচের দিকে। আমাদের একটা মেইন ক্যাম শেফট থাকে, এই মেইন ক্যাম শেফটের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাপেট থাকে, লাইক ট্যাপেড ফর আমার এই রকার শেফট, ট্যাপেড ফর নিডল বার, ট্যাপেড ফর স্লাইডিং ল্যাচ বার, ট্যাপেড ফর ট্রিকো সিঙ্কার বার। হ্যাঁ, তো ওরাও কিন্তু বিভিন্ন ধরনের বার, তারা যে রেসিপ্রোকেটিং মুভমেন্ট পায় তারা ক্যাম থেকে পায়, মেইন ক্যাম শেফট থেকে পায়। এভাবে ক্যামের একটা 360 ডিগ্রি রোটেশনে নিডল উপরে উঠে এবং নিচে নামে, দ্যাট ইজ একটা কোর্স তৈরি হয়। এটা উপরে নিচে উঠানোর কারণে এখানে তিনটা লিঙ্কের ট্রানজিশন ঘটে, তিনটা লিঙ্ক মিলে হচ্ছে আমাদের একটা কোর্স তৈরি হয়। হ্যাঁ, একটা কোর্স তৈরি হয়। ওকে, পুরাটা এখন আমরা লক্ষ্য করি, দেন থিওরিটিক্যাল যে অ্যাজাম্পশন গুলো আছে সেগুলো আমরা বুঝবো। লক্ষ্য করো, এখানে দুইটা গাইড বার আছে। কারণ সিঙ্গেল দুইটা গাইড বার দেখো, এই যে এই অংশটার মধ্যে তারা কিন্তু তাদের রিলেটিভ পজিশন একটার সাপেক্ষে আরেকটার যে অবস্থান সেটা পরিবর্তন করে। এইটাকেই বলা হয় শগিং মুভমেন্ট। সুইঙ্গিং এবং শগিং একসাথেই ঘটে। এই যে সুইঙ্গিংটা আলাদা করে দেখাচ্ছে বোঝার জন্য। এই যে এটা একটা মোশন দিচ্ছে সামনে এবং পেছনে, এই মোশনটা হচ্ছে ফিক্সড, কালেকটিভ, অটোমেটিক অ্যাকশন, অটোমেটিক্যালি হয়। মুভমেন্টটা হচ্ছে ফিক্সড, বাট হচ্ছে আমরা যদি গাইড বার দুইটার জায়গায় চারটা লাগাই, সেক্ষেত্রে আমাদের পথটা একটু বড় করতে হয়। একটু সেটিংসটা চেঞ্জ করে দিলে আমরা পাথটাকে বড় করতে পারবো, অর্থাৎ লিভারের দৈর্ঘ্য কম বেশি করার মাধ্যমে। যে লিভারের মাধ্যমে রকার শেপটা মুভমেন্ট পাই পিছনের দিকে আছে। সুইঙ্গিং এবং শগিং দুইটাই একসাথে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখানে বলে রাখি, যখন আমাদের এখানে শগিং হয় তখন কিন্তু সুইঙ্গিংটা হয় না। তখন আমাদের এই ক্যামের মধ্যে, তোমরা একটা টার্ম পড়েছো ডুয়েল পিরিয়ড। ডুয়েল পিরিয়ড মানে হচ্ছে আহ ক্যামের একটা, মাঝখানে যে স্যার হচ্ছে রেস্টিং অবস্থা না, ওইটা ডুয়েল পিরিয়ড না? রাইট, ডুয়েল পিরিয়ড আমরা ধরতে পারি যে আহ, যদি আমি একটা ক্যাম আঁকাই, তোমরা উইভিং এ দেখেছো, যেমন এটা হচ্ছে সোজা একটা স্লট। এই অংশটা দিয়ে যখন আমাদের এই রকার শেফটের লিভারটা, বা যে আমাদের ট্রেডল বোর লিভার উইভিং এর সাথে যদি কম্পেয়ার করি, যখন এটাকে ফলো করবে তখন মূলত সে স্থির অবস্থায় থাকবে। আর এখানে যে লিঙ্ক আছে, লিঙ্কের উচ্চতা বাড়লে এইটারও ডুয়েল পিরিয়ড আছে। যেমন আমি যদি একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক যুক্ত করি, যেমন এই লিঙ্ক, এই লিঙ্কের সাথে আবার এইটুকু আমি যুক্ত করলাম, তাহলে এই অংশটুকু হচ্ছে সোজা যায়। সোজা গেলে এটা এটা হচ্ছে আমাদের সুইং কে টাইম দেয়। আবার এই অংশটা যখন এই মেইন ক্যাম শেফটের এই ক্যামের এই অংশ দিয়ে যখন আমাদের লিভারটা ট্রাভেল করে, তখন হচ্ছে সে শগিং কে সুযোগ দেয়। অর্থাৎ সুইঙ্গিং শগিং তারা দুইটা একসাথে ঘটবে, কিন্তু যখন শগিং হবে অর্থাৎ গাইড বারটা ডানে বামে যাবে, তখন হচ্ছে সুইঙ্গিং এর ডুয়েল পিরিয়ড চলে। আবার যখন সুইঙ্গিং হবে তখন কিন্তু শগিংটা, এই যে আমাদের লিঙ্ক আছে এটা সে সোজা একটা পাথকে ট্রাভেল করবে। আচ্ছা, এটা হলো
এটার পরে আরেকটা অংশ দেখাই, দেন হচ্ছে আমি থিওরিটিক্যাল আলোচনাগুলোতে যাব। যেখানে যে লিঙ্ক ছিল, লিঙ্ক গুলার চিত্র একটু দেখাই। এই হচ্ছে লিঙ্ক, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফর্ক, একটা টেইল। আমি ক্লাস এইটা তোমাদেরকে আরো বুঝাবো। এই অংশটার মধ্যে দেখো এখানে উঁচা নিচা আছে না লিঙ্ক গুলা, একটু দেখো। এই যে সমান, আবার উঁচা, আবার নিচা, এই যে এখান থেকে আবার উঁচু জায়গায় উঠে আবার নিচা হয়। এই আউটার সারফেস দিয়ে মূলত আমাদের পুশ রোডের যে রোলারটা ছিল সেই রোলারটা স্ক্যান করবে। মেশিনের মধ্যে জাস্ট এইভাবে র্যাপিং করা থাকে। আমি থিওরিতে যাব, বাট হচ্ছে আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। আসলে এগুলো দেখানোর কোনো শেষ নাই। এখানে একটু দেখো, সাইড ভিউ দেওয়া আছে। এই হচ্ছে প্যাটার্ন ড্রাম। প্যাটার্ন ড্রামের বাইরের দিকে প্যাটার্ন চেইন থাকে, লিঙ্ক থাকে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল লিঙ্ক। এই যে এই লিঙ্ক, এই লিঙ্ক, লিঙ্ক গুলা পিভটেড থাকে, এরকম ছিদ্র থাকে। তাহলে যদি এটার উচ্চতা বাড়ে, এই পুশ রড যেটা আছে, এই যে পুশ রড, এটাকে ধাক্কা দিবে, ফলে গাইডটা, এই যে আমাদের রকার শেফটের সাথে গাইড গুলো আছে, ইন্ডিভিজুয়াল গাইড, এটা ডানে সরে যাবে। লক্ষ্য করতেছ? যদি আমাদের এখানে উচ্চতা বাড়ে, যেমন এই যে এটা যদি এইদিকে ঘুরে, তাহলে এখানে উচ্চতা বাড়বে। উচ্চতা বাড়লে এটা এইদিকে ধাক্কা দিবে। এইটা ধাক্কা দিলে এই রকার শেফটের সাথে যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের সাথে যতগুলা গাইড বার থাকবে, যেমন এখানে গাইড বার একটা, দুইটা, তিনটা, চারটা আছে, সবগুলা গাইড বারেই ডান দিকে সরে আসবে এইদিকে। আচ্ছা স্যার। দিস ইজ কল্ড পজিটিভ শকিং। স্যার, হুম, আচ্ছা বলো। এই সিস্টেমের মধ্যে কি আমি জাস্ট প্যাটার্ন ড্রামটাকে চেঞ্জ করলে পুরো সিস্টেম চেঞ্জ করতে পারি না? হ্যাঁ, প্যাটার্ন ড্রাম যদি আমরা চেঞ্জ করি, প্যাটার্ন ড্রাম না, প্যাটার্ন ড্রামের উপরে যে প্যাটার্ন চেইন আছে এগুলাকে আমরা কাস্টমাইজ করে বিভিন্ন ডিজাইন তৈরি করি। আবার দেখো, যখন মোশনটা এখানে, তো এখান থেকে আসতেছে। হ্যাঁ, মোশনটা এখান থেকে আসতেছে, এই গাইড বারের যে মোশন শকিংটা, এটা এখান থেকে আসতেছে, প্যাটার্ন ড্রাম থেকে। আবার এটা যে এরকম করে, এই যে দোলনার মতো আমরা এখানে এখানে একটা ব্র্যাকেট দেখতেছি, এই নিচের দিকে যে ক্যামশ্যাফট থাকে, এটা যদি উপরে ধাক্কা দেয় তাহলে এটা এরকম করে দোলনার মতো মুভমেন্ট। অর্থাৎ সে সামনেও যাচ্ছে, আবার শগিংও দিচ্ছে, পিছনে আসতেছে, আবার শগিং দিচ্ছে। বুঝা গেছে? যদি এখানে উচ্চতা কমে যায়, মনে করো নিচে নেমে যায়, তাহলে এই যে রিটার্নিং স্প্রিং আছে এটার কারণে এটা আবার এইদিকে চলে যাবে। এটাকে বলা হয় নেগেটিভ মাইনাস শক, নেগেটিভ শকিং। নেগেটিভ শকিং এর কারণে গাইড বারটা প্যাটার্ন ড্রামের দিকে সরে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে সোজা অংশটুকু আছে, যখন এই অংশের মধ্যে রোলারটা ট্রাভেল করবে তখন কি ঘটবে? সুইঙ্গিং না শকিং? আনসার দাও। কি যখন ডুয়েল? রোলারটা এটাকে এটাকে স্ক্যান করবে তখন কি ঘটবে? ফগিং স্যার। করবে না? ফগিং তখন হবে না? ঘটবে, তখন হবে সুইঙ্গিং, সুইঙ্গিং। সুইঙ্গিং হবে। ফগিং তখনই হবে যখন উচ্চতা কমবে অথবা উচ্চতা বাড়বে। ক্লিয়ার? জি স্যার। যখন এই যে উচ্চতা কমতেছে তখন শগিং হবে, আবার উচ্চতা বাড়তেছে শগিং হবে। আর যখন এই মাঝামাঝি থাকবে, যেখানে উচ্চতা বাড়েও না কমে না, তখন হচ্ছে আমাদের সুইঙ্গিং। মানে কি তখন স্যার ওই যে ডুয়েল পিরিয়ড যে বললেন ওইটা? ওইটা ওই যে ক্যাম তো এখানে দেখাচ্ছে না। হুম। ক্যামটা নিচের দিকে আছে। ওকে, তাহলে এখন আমরা সুইঙ্গিং এবং শগিং মোশন সম্পর্কে এখানে যে থিওরিটিক্যাল আলোচনা আছে সেগুলা দেখব। আমরা যে কোনো মেশিনের সামনে যদি দাঁড়াই, তাহলে আমরা দেখব যে মেশিনের মধ্যে যে গাইড বার আছে, সেই গাইড বারের মধ্যে একটা কম্পাউন্ড মুভমেন্ট আছে। এই কম্পাউন্ড মুভমেন্টটা হচ্ছে আমাদের সুইঙ্গিং এবং শগিং দুইটার সমন্বয়ে তৈরি। তাহলে প্রথমে আমরা সুইঙ্গিং মোশন সম্পর্কে জানি। সুইঙ্গিং মোশনটা কি? Swinging motion is an arc from the front of the machine to the hook side and later return swing. It occurs between the adjacent needle. এটা দুই নিডলের মাঝখানে ঘটে। সুইঙ্গিংটা হচ্ছে জাস্ট দুই নিডলের মাঝখানে ঘটে। এই যে সুইঙ্গিং, এ টু এ, মানে যদি আমরা এখানে এটা দেখতেছি, এই দুই গাইডের মাঝখান দিয়ে নিডিল যাবে। অর্থাৎ আমি যদি নিডিল পয়েন্ট গুলাকে এইভাবে ড্র করি, ধরা যাক এগুলো হচ্ছে এক একটা নিডিল, তাহলে সুইঙ্গিং যখন ঘটবে তখন গাইড গুলা এই যে সামনে থেকে পিছনে গেল, ফরওয়ার্ড সুইং, পিছনে যাবে। হুম। আবার যখন শগিং উঠবে, তাহলে সুইঙ্গিংটা হলো এটা, আবার পরবর্তীতে এরা আবার এই যে পজিশন চেঞ্জ করে ব্যাকের দিকে আসবে। পজিশন চেঞ্জটা হচ্ছে শগিং, তার মানে আবার ব্যাক পজিশনে আসে। তাহলে সুইঙ্গিং গেল। দুই নম্বর হচ্ছে ইট ইজ ফিক্সড কালেকটিভ অ্যান্ড অটোমেটিক অ্যাকশন ফর অল গাইড বার্স অ্যাজ দে পিভটেড অন এ কমন রকার শেপ। এই সুইঙ্গিংটা হচ্ছে যতগুলা গাইড বার আছে সবার জন্য একই। সুইঙ্গিং মোশনটা হচ্ছে এই যে এখানে যদি দেখো, দেখো
যদি আমাদের এই আর্মটা উপরের দিকে ধাক্কা দেয়, তাহলে এইটা ধাক্কা দিলে এই গাইডটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে বলো? যদি উপরের দিকে আমি দেই, হ্যাঁ, তাহলে এই যে রকার শেপটুকু এইটুকু আছে, এটা কি এটা এটা কি নিচের দিকে সুইঙ্গিং দিবে না উপরের দিকে? নিচের দিকে দিবে স্যার, ওই নিচের দিকে ধাক্কা। স্যার। গুড। আবার যখন এটা নিচের দিকে আসবে, আর্মটা যেহেতু কানেক্টেড থাকে, মানে এটা তো উপরে যায়, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, উপরেও যায় নিচেও আসে, যখন আবার নিচের দিকে আসবে তখন কি ঘটবে? অনেক পুলির মতো, পুলি যেভাবে হচ্ছে মুভ করে দড়ির মাধ্যমে। গুড। এই যে এরকম জাস্ট জাস্ট হচ্ছে, আমি যদি এখানে একে দেখাই, উম, এরকম করে উপরে যাবে আবার নিচে যাবে, মানে দোলনার মতো একটা মুভমেন্ট দিবে। এইটা যদি উপরে নিচে যাতায়াত করে, তাহলে এইটার সাথে এই যে আমরা একটা ব্র্যাকেটের মতো দেখতেছি, এই ব্র্যাকেটের সাথে এই ধরনের আমাদের লিনিয়ার গাইড থাকে। হুম, তাহলে এটা উপরে গেলে এটা কি করবে? দোলনার মতো মুভমেন্ট দিবে না, এদিকে যাবে আবার এদিকে ব্যাক করবে। তাহলে এটা হচ্ছে ফিক্সড কালেকটিভ, মানে একসাথে ঘটবে, এইটার যা ঘটবে এইটারও তা, এটারও তা, এটারও তা, যেহেতু তারা একই রকার শেফটের সাথে পিভটেড থাকে। বুঝা গেছে? এটাই ছিল আমাদের 2 নম্বর এজাম্পশন। 2 নম্বর যে তথ্যটা এখানে বলা আছে, যে ইট ইজ ফিক্সড কালেকটিভ অ্যান্ড অটোমেটিক অ্যাকশন ফর অল গাইড বার্স অ্যাজ দে পিভট অন এ কমন রকার শেফট, যেহেতু একই রকার শেফটের সাথে যুক্ত থাকে। ইট ইজ derived in a similar manner to the needle and other elements bar. এই সুইঙ্গিং মোশনটা ঠিক একই পদ্ধতিতে এটা আহ, উৎপন্ন হয়, তৈরি হয়, যেমনটা হচ্ছে আমাদের এই ক্যামশ্যাফটের সাথে বাকি যে এলিমেন্টস গুলা থাকে, যেটা বলতেছে এখানে, এটা তৈরি হয় একই পদ্ধতিতে টু দ্য নিডিল, নিডিলের মধ্যে, অ্যান্ড আদার এলিমেন্টস বার। আদার এলিমেন্টস বার মানে হচ্ছে নিডিলে ঠিক যেভাবে মোশনটা পাই, সিঙ্কার বার যেভাবে পাই, এবং সিঙ্কার বার যেভাবে পাই, স্লাইডিং লেস বার যেভাবে পাই, ঠিক একই পদ্ধতিতে গাইড বার গুলাও এই মোশনটা পাই। এবং এই মোশনটা পাই হচ্ছে মেইন ক্যামশ্যাফট একটা থাকে, ওই ক্যামশ্যাফটের মাধ্যমে পাই, যেখান থেকে ক্যামশ্যাফটের মোশনটা বিভিন্ন ধরনের লিভার, অর্থাৎ আমাদের এই মেশিনের যে নিচের দিকে যে একটা মেইন ক্যামশ্যাফট ছিল, যেটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাম থাকে, এই ক্যামটা যেমন নিডিল বারকে দেয়, বিভিন্ন ধরনের ক্যাম থাকে, একটা নিডিল বার, ট্রিকো, সিঙ্গার বার, ঠিক এই ক্যাম থেকে লিভারের মাধ্যমে এই রকার শেপ পাই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। দি টু সুইঙ্গিং মুভমেন্ট প্রডিউস দ্য টু সাইড লিম্বস। যখন দুইটা সুইঙ্গিং মুভমেন্ট হয়, দুইটা বাহু তৈরি হয়। যেমন এখানে যদি আমি একটা আঁকাই, যেমন এ একটা সুইঙ্গিং, এ একটা সুইঙ্গিং, তাহলে দুইটা সাইড লিম্বস তৈরি হয়। আমি যদি একটা পরিপূর্ণ লুপ স্ট্রাকচার ড্র করি এখানে, এই ধরনের হয়, এই ধরনের হয়, এরকম, হ্যাঁ, ওয়ার্ড ক্লিকের, তাহলে এই হচ্ছে একটা লিম্বস যেটা ফরওয়ার্ড সুইং এর কারণে হয়, আর এই হচ্ছে একটা লিম্ব যেটা ব্যাকওয়ার্ড সুইং এর কারণে হয়। এটা পরবর্তী ওভারল্যাপের সাথে যুক্ত হয়, এটা আবার তার পূর্ববর্তীর সাথে যুক্ত হয়। এই অর্থাৎ দুইটা লিম্বস তৈরি হয়, এই একটা লিম্বস আর এই অংশটা একটা লিম্বস। আরো সংক্ষিপ্ত ভাবে যদি দেখা যায় এইভাবে, এই একটা বাহু, একটা বাহু, এটা পরবর্তীর সাথে যুক্ত হয়, এটা পূর্ববর্তীর সাথে যুক্ত হয়। তাহলে সুইঙ্গিং সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে এই চারটা এখানে আছে, বাকিটা বইয়ের মধ্যে বিস্তারিত আছে, বই থেকে পড়তে হবে। আমি বেসিকটা বুঝাইলাম, এখন হচ্ছে শকিং মুভমেন্ট। শকিং মুভমেন্টটা, শকিং মুভমেন্ট হচ্ছে দি সাইড ওয়েজ শকিং মুভমেন্ট দ্যাট অকার্স প্যারালাল টু দ্য নিডল বার। নিডল বারের প্যারালালি হচ্ছে শকিং মুভমেন্ট ঘটে, অর্থাৎ এই যে আমাদের নিডল ছিল এখানে, এখানে নিডল, নিডল বারের প্যারালালি, অর্থাৎ এটা প্যারালালি আমাদের গাইড ছিল, এই গাইডটা একবার ডানে যায় আবার বামে যায়, এটা হচ্ছে আমাদের শকিং মুভমেন্ট। এই শকিং মুভমেন্ট দি অকারেন্স, শকিং মুভমেন্ট হওয়া, টাইমিং, ঠিক কোন সময় ঘটবে, ডিরেকশন কোন দিকে হবে, এক্সটেন্ড কতটুকু হবে, সবকিছু সেপারেটলি কন্ট্রোল বাই ফর ইচ গাইড বার, প্রতিটা গাইড বার থেকে কন্ট্রোল হয় বাই ইটস প্যাটার্ন চেইন লিঙ্ক অথবা প্যাটার্ন হুইল অ্যাটাচ টু দ্য হরিজন্টাল প্যাটার্ন শেপ ড্রিভেন ফ্রম দ্য মেইন ক্যামশ্যাফট। হুম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে শকিং মুভমেন্ট হয়, প্রতিটা শকিং মুভমেন্টের জন্য এখানে লক্ষ্য করো, এই প্যাটার্ন চেইনটা, এইটার মাধ্যমে এই গাইড বারের মধ্যে শকিং মুভমেন্ট দেয়। সেকেন্ড প্যাটার্ন চেইনটা হচ্ছে আমার এইটার মধ্যে গাইড দিবে, যেটা এখানে দেখানো হয় নাই, মানে গাইড বার নাই, বাট বুঝে দিতে হবে। থার্ডের জন্য একটা, ফোর্থের জন্য একটা, তার মানে যতগুলা প্যাটার্ন চেইন ততগুলা হচ্ছে এরকম গাইড বার থাকবে। প্রতিটা গাইড বারকে কন্ট্রোল করার জন্য আলাদা আলাদা প্যাটার্ন চেইন থাকবে। এই প্যাটার্ন ড্রামটা যে মুভমেন্ট হবে, এই প্যাটার্ন ড্রামের মুভমেন্ট মেইন ক্যামশেফটের সাথে সিনক্রোনাইজেশন করা আছে, অর্থাৎ এইটার কতটুকু ঘূর্ণনে কতটুকু এটা ঘুরবে সেটা ডিফাইন করা আছে। নর্মালি এটা রেশিও হচ্ছে 16:1।
এটা হচ্ছে 16, এটা হচ্ছে 1। অর্থাৎ ক্যাম শেপ যদি 16 বার ঘুরে তাহলে প্যাটার্ন ড্রাম ঘুরবে একবার। ক্যাম শেপ একবার ঘুরলে একটা কোর্স তৈরি হয়, আর প্যাটার্ন প্যাটার্ন ড্রামটা হচ্ছে 16 বার ঘুরবে, অর্থাৎ 16টা কোর্স তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ল্যাবেও যেটা আছে ওইটার রেশিওটা একই। অর্থাৎ প্যাটার্ন ড্রাম যদি একবার ঘুরে ক্যাম শেপ হচ্ছে 16 বার ঘুরে, অথবা ক্যাম শেপ যদি 16 বার ঘুরে প্যাটার্ন ড্রামটা একবার ঘুরে, অর্থাৎ 16টা কোর্স তৈরি হবে প্যাটার্ন ড্রাম যদি একবার ঘুরে। আর স্যার কেম যদি স্যার একবার ঘুরে স্যার তাহলে কি একটা কোর্স? কোন ক্যাম? এই ক্যাম, হ্যাঁ, ক্যাম যদি একবার ঘুরে 360 ডিগ্রি। ক্যাম একবার ঘোরা মানে হচ্ছে নিডিল একবার উপরে উঠবে নিচে যাবে, সিঙ্কার একবার সামনে যাবে পিছনে যাবে, গাইড বার একবার সামনে একবার পিছনে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এক, মানে একটা স্ট্রোক কমপ্লিট হবে, দ্যাট ইজ একটা কোর্স তৈরি হবে। আচ্ছা, তাহলে এরপরে নেক্সটে আমরা যাই। দুইটা গেল, 3 নম্বর হচ্ছে দুই ধরনের শকিং আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্যাটার্ন ড্রাম থেকে দূরে সরে গেলে পজিটিভ মানে উচ্চতা বাড়লে, আর নেগেটিভ হচ্ছে প্যাটার্ন ড্রামের কাছাকাছি আসলে যেটা হচ্ছে রিটার্ন সুইং এর কারণে হয়, এটা নেগেটিভ শকিং। এরপরে লাইনটা দেখো, দি গাইড বার আর শকড ইনডিপেন্ডেন্টলি সাইডওয়েজ প্যারালাল টু ইচ আদার হুইচ ইজ কেইড টু দ্য গাইড বার রকার শেফট। আমাদের এই গাইড বার গুলো যে শকিং হয় তারা রকার শেফটের সাথে পিভটেড করা থাকে এবং সাইডওয়েতে হয়, যেটা আমি একটু আগে দেখাইলাম, যে তারা ওই যে এই দেখো এই রকার শেফটের সাথে পিভটেড থাকে, এবং এই রকার শেফটের সাথে প্যারালালি মূলত এই যে এটা যদি এদিকে যায় পরের গাইড বারটা হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে, মানে ডিজাইন অনুযায়ী এখানে চেইনটা যেভাবে থাকবে। হুম। ওকে, নেক্সট হচ্ছে দেখো, the shocking movement can occur when the guides have swung clear of the needle head on the back or front of the machine। শকিংটা কখন ঘটবে? এই যে দেখো, যখন আমাদের সুইঙ্গিংটা ক্লিয়ার হয়ে অ্যাজ সুন অ্যাজ গাইড গুলা জাস্ট সুইঙ্গিং করে পেছনে যাবে, সামনে থেকে পিছনে যাবে, তখনই কেবলমাত্র শকিং ঘটবে। অথবা যখন গাইড গুলা সুইংটা ক্লিয়ার করে পেছন থেকে সামনের দিকে আসবে, তখনই হচ্ছে আমাদের শকিংটা ঘটবে। বোঝা গেছে? আচ্ছা স্যার, হুম। শোগিং তো স্যার দুইবার ঘটে। একবার হচ্ছে মানে শোগিং হ্যাঁ, যদি দুইবার ঘটে, এর হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে আমি কি দরকার অনুসারে ওই যে সুইঙ্গিংটা ঘটাতে পারবো, নাকি হচ্ছে একবার শেষ হওয়ার পরই করতে হবে? তখন তো নিডিল ভেঙে যাবে। তোমার সুইঙ্গিং হবে দুই নিডিলের মাঝখানে, এই গাইডটা দুই নিডিলের মাঝখানে যাবে, অর্থাৎ মেশিনটা যখন স্থির অবস্থায় থাকে, মনে রাখবা, মেশিন স্থির অবস্থায় যখন থাকে তখন দুই নিডিলের মাঝখানে হচ্ছে গাইড গুলার পজিশন নিয়ে থাকে। এবং শুরুতে হচ্ছে সামনে থেকে পিছনে একটা সুইং হয়, ফরওয়ার্ড সুইং, এরপরে শগিং, এরপরে ব্যাক সুইং, এরপরে আবার আন্ডারল্যাপ। এটাও সেম এরকম হয়। হ্যাঁ, এরকম। তবে সব সময় যে আমাদের এই চারটা টার্ন হবে এরকম না, অনেক সময় এরকম হতে পারে যে সুইং এরকম আবার এরকম এরকম, অনেক সময় শুধু সুইং হচ্ছে কোনো শগিং হচ্ছে না, এরকমও হতে পারে। হুম। মানে এগুলা বিভিন্ন ধরনের এই যে আমি তোমাদেরকে দুইটা টার্ম পড়াইছি প্রথমে, ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ। এই হচ্ছে ওভারল্যাপ আর এই হচ্ছে আন্ডারল্যাপ। এই ওভারল্যাপ আন্ডারল্যাপের বিভিন্ন ভ্যারিয়েশন আছে, মানে তাদের মধ্যে কিছু বিচ্যুতি বা ডিফ্লেকশন ভ্যারিয়েশন আছে, সেটা লিঙ্কের অ্যারেঞ্জমেন্টের কারণে ডিজাইন অনুযায়ী, সেটা আমরা পরে পড়বো। তবে আমরা এতটুকু জেনে রাখবো সে 360 ডিগ্রি এরকম রোটেশন করতে পারে সুইঙ্গিং শগিং এর মাধ্যমে। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে অন দা হুক সাইড ইট উইল প্রডিউস অ্যান ওভারল্যাপ, যেটা শুরুতে বলছি, অ্যান্ড অন দা সাইড রিমুভ ফ্রম দা হুক ইট উইল প্রডিউস অ্যান আন্ডারল্যাপ। যেমন এখানে আমি যদি আহ, আঁকাই দেখো, এখানে ওভারল্যাপ হচ্ছে আমাদের এইটুকু, আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এইটুকু হচ্ছে ওভারল্যাপ। এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে ওভারল্যাপ, এখান থেকে শুরু করে এটা হচ্ছে ওভারল্যাপ। অর্থাৎ নিডলের হুকের দিকে যেটা হয়, নিডলের হুক ওয়াট মিটিং মেশিনের পেছনে থাকে, আর আন্ডারল্যাপের চিহ্ন হচ্ছে বাকি। আন্ডারল্যাপ হচ্ছে এটা যেটা আমি এই যে কানেকশন দিচ্ছি এখন, দেখো, আন্ডারল্যাপ হচ্ছে হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আন্ডারল্যাপ, প্রথম ওভারল্যাপ থেকে শুরু করে দ্বিতীয় ওভারল্যাপের শুরু পর্যন্ত এইটুকু হচ্ছে আন্ডারল্যাপ, মানে এইটুকু যেটা কানেকশন করে। অর্থাৎ এটা যদি ওভারল্যাপ হয়, আন্ডারল্যাপ হচ্ছে যেটা দুইটা ওভারল্যাপকে যে কানেক্ট করে এই। ওকে, শেষের যে বিয়াটা আছে আমি ক্লাসটা শেষ করে দিব। স্যার, হ্যাঁ, তার বলো। মানে কি স্যার আমার একটা নিডলের মধ্যে তো স্যার একটা ওভারল্যাপ হয় নর্মালি, তো হ্যাঁ, একটা আন্ডারল্যাপের আমাদের জন্য কি ওভারল্যাপ স্যার আমার দুইটা ওভারল্যাপ ওভারল্যাপ লাগবে?
হ্যাঁ, ওভারল্যাপ আমাদের একটা নিডলে, ওভারল্যাপটা নর্মালি এক নিডলের মধ্যে হয়, বাট আন্ডারল্যাপটা কিন্তু এক নিডল নয়। এটা একও হইতে পারে, দুইও হইতে পারে, অধিক হতে পারে। মূলত এই আন্ডারল্যাপটাই হচ্ছে এক একটা পিক্সেল পয়েন্ট, যার কারণে আমরা যে কোনো ডিজাইন দেখতে পাই। যেমন আমি এখানে একটা উদাহরণ দেই। যেমন এই হচ্ছে ওভারল্যাপ, দেখো ওভারল্যাপ, এটা হচ্ছে প্রথম কোর্স। আর এইদিকে একটা আমি আন্ডারল্যাপ দিলাম, ওভারল্যাপ দিলাম। দুটি ওভারল্যাপকে কানেক্ট করে একটা আন্ডারল্যাপ, সরি এটা এই 2 নম্বর কোর্সে হবে এখানে। তাহলে এই দুইটাকে যে কানেক্ট করে আন্ডারল্যাপ, এই হচ্ছে আন্ডারল্যাপ, দেখো এখান থেকে শুরু করে এই রেড কালারটা হচ্ছে আন্ডারল্যাপ। তাহলে এখানে আন্ডারল্যাপের দৈর্ঘ্য হচ্ছে 1 নিডিল, 2, 3, 4, 5, 5টা নিডিল হচ্ছে আন্ডারল্যাপের দৈর্ঘ্য, হোয়ারাজ ওভারল্যাপের দৈর্ঘ্য হচ্ছে জাস্ট ওয়ান নিডিল তারা ক্রসিং করেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওভারল্যাপের 1 নিডিল, কিন্তু আন্ডারল্যাপটা বড় হতে পারে। ওই জন্যই বলা আছে এখানে যে আমাদের ওভারল্যাপ আন্ডারল্যাপ কতটুকু ঘটবে সেটা ডিফাইন করে হচ্ছে আমাদের প্যাটার্ন ড্রামের উপরে যে প্যাটার্ন চেইনটা থাকে সেটা। হুম। তার মানে কি স্যার, একটা ওয়ার্ড প্রিন্টিং এর মধ্যে একটা হুম। ওয়ার্ড লুপ ফরমেশন করার জন্য মিনিমাম 2টা নিডল লাগবে? হ্যাঁ, কারণ আমি যদি মিনিমাম হচ্ছে 2টা লিঙ্ক আমাদের লাগবে, না এক নিডলের মধ্যে হতে পারে। যেমন আমরা যে ইলাস্টিক বেল্ট, যেটা আমরা বিভিন্ন ধরনের লিঞ্জারিক গার্মেন্টস ইউজ করি, সেখানে মূলত আমাদের সিঙ্গেল নিডলে একটা পিলার স্টিচ তৈরি হয়। হুম। একটা নিডলের মধ্যে হতে পারে, এই যে এইভাবে, এইভাবে হতে পারে। কিন্তু এইভাবে হলে তো ফেব্রিক হবে না, শুধু ওয়ার্পের মতো এরকম একটা ওয়েলস পাওয়া যায়। এটাকে কানেক্ট করার জন্য আবার এই ধরনের আন্ডারল্যাপ প্রয়োজন হয় তখন। আমরা এগুলো সম্পর্কে পড়বো, কানেকশন করে মূল ফেব্রিকটা তৈরি করে। The timing of the shock during the 360 degrees of the main camshaft revolution thus determine whether an overlap or underlap is produced. তার মানে ক্যামশ্যাফটের 360 ডিগ্রি রোটেশনে আসলে নির্ধারিত হয় যে কখন আমাদের ওভারল্যাপ আন্ডারল্যাপ। ঠিক যেমন তোমরা দেখছিলা যে আমাদের ট্যাপেড ট্যাপেড লুমের ক্ষেত্রে প্রথম 120 ডিগ্রিতে শেডিং হয়, পরের 240 ডিগ্রিতে পিকিং হয়, পরের 360 ডিগ্রি পর্যন্ত বিট আপ হয়। হ্যাঁ, তাহলে আমাদের একটা বটম শেফট যেটা 360 ডিগ্রি রোটেশনে আসলে আমরা দেখতাম যে শেডিং, পিটিং, পিকিং, তারপরে বিট আপ হয়। তো এখানেও ঠিক তেমনই আমাদের ক্যাম শেফটের রেগুলেশনের মাধ্যমে আসলে ওভারল্যাপ নাকি আন্ডারল্যাপ হবে সেটা নির্ধারণ করা হয়। আর আসলে আমাদের কি ঘটবে সেটা নির্ভর করতেছে যে প্যাটার্ন ড্রামের উপরে প্যাটার্ন চেইন গুলা আমরা কোনটার পরে কোনটা অ্যারেঞ্জ করছি সেটার উপরে। আচ্ছা, তোমাদের চ্যাট বক্সে আমি লিঙ্কটা পেস্ট করে দিব, এটা পূরণ করলে অ্যাটেন্ডেন্সটা আমার কাছে চলে আসবে। তো 11টা 6 বাজে। আর আজকের ক্লাসটার জন্য আমি 2টা অ্যাটেন্ডেন্স দিব, যেহেতু আমাদের 50 মিনিট পার হয়ে গেছে, এবং আর একটু 10 মিনিট আমি করব, ক্লাসটা নিব। আর ল্যাব গুলাতে তোমাদের যত কোয়েরি আছে সেগুলো জিজ্ঞাসা করবে। কি কারণে আমাদের দেশে প্রবলেম যে আছে, যে এখন যে প্রবলেম হচ্ছে যে আমাদের আমরা অনলাইনে কেন গেছি যে আমরা যখন ব্যাংক অফিসে বা ইয়াতে যখন থাকি, এই যে আরেকজন আলোচনা মানে শুরু করে কাস্টমার দিচ্ছে। ওই সময় যে ইয়ারের প্রাইস অল্প ডাউন হয়ে গেছে, কাস্টমার তো তার সেলিং প্রাইস হয়তো বাড়াইছে, আচ্ছা, তোমাদের একটা এখন লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কটাকে তোমরা, তোমাদের চ্যাট বক্সে একটা লিংক আমি পেস্ট করে দিছি, এটার মাধ্যমে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। হুম, এটা আনসার করার মাধ্যমে দিয়ে দাও, এটাই অ্যাটেন্ডেন্স। স্যার আসে নাই তো। এই যে দিয়ে দিছি। 1 মিনিট সময় থাকবে, এর মধ্যে যারা থাকবে, অনেকেই নাই, হুম, সেই নাইগুলা ফিল্টার হয়ে যাবে এখনই। ওকে, তোমরা রেসপন্স করো। তার লিঙ্কটা তো এখনো পাওয়া যাচ্ছে না। লিংক তোমার চ্যাট বক্সের মধ্যে দেওয়া আছে, দেখো জুমের চ্যাট স্যার বক্সে। লিঙ্ক তো পাই নাই। পাচ্ছি না চ্যাট নাই স্যার, বক্স। দেয় নাই স্যার, আসে নাই। এই যে দিছি তো। আসে নাই। আসে নাই? কি না বলো, রে, না আমি স্যার, তোমার এখন লিঙ্কটা, আসে নাই স্যার। আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি, তোমাদের স্ক্রিন শেয়ার করলে কি দেখা যাবে?
সে নাই এমনি কি? নাই নাই এখনো যায় নাই? না স্যার। না স্যার, আসেনি স্যার। কি বলো? সত্যি স্যার। তাহলে ইয়াকে দিছে হয়তো বা সোহাইবকে দিছে এই কারণে। এটা তো সবাইকে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। এটা ইন্ডিভিজুয়াল একজনের কাছে গেছে। এবার দেখো, সবার কাছে গেছে মনে হয়। জি স্যার, আসছে। হুম হুম। ওকে। এই আইডি দিবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আইডি আসতেছে। ভেরি গুড। হুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকের চলে আসছে, 12 জন, 13, 14, 17, 18। কিছুক্ষণের মধ্যে লিংক অফ হয়ে যাবে। আচ্ছা, যারা দিয়ে দিছো তারা লিভ নিতে পারো। আজকের মতো ক্লাসটা এখানেই থাক। অনলাইন বেশি ধৈর্য হয় না। হুম, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর প্রশ্নের উত্তরগুলো ভুল হলে কি কিছু হবে? এখন বলা যাবে না।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। লিভ নিতে পারো।